আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো এটা হচ্ছে গতকাল, মানে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, আপলোড করছি, কিন্তু এটা গতকাল মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারের রান্নাটা, মঙ্গলবারের দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিছু রান্না বান্না করেছি, বাচ্চার কেক ডেকোরেট করেছি। আসলে করতে গেলে তো অনেক কিছুই মন চায় শেয়ার করতে, কিন্তু সময় স্বল্পতার কারণে অল্প কিছুই শেয়ার করা হয়। আজকে রান্নার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বাজারে গিয়েছিলাম শুধু ছোট মাছের জন্য। আমাদের বাসার কাছেই একটা ছোট বাজার বসে। বাসায় আসলে বড় মাছ, গরু মাংস, মুরগি সবই আছে, কিন্তু ছোট মাছ খেতে ইচ্ছে করছিল। আর আমি যাকে দিয়ে মাছের অর্ডার দেই তাকে কয়েকদিন ধরেই বলছিলাম, কাঞ্চন ভাই, যে আমাকে বাইং মাছ এনে দেন। এমনকি এই ছোট বাজারটাতেও বাইং মাছ নেই। স্বপ্নতে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু যাইনি। আর আসলে করোনার সময় বড় বাজার বা কোথাও যেতেও ইচ্ছে করে না। বাইং মাছটা আমার খুব পছন্দ। যাই হোক, আজকেও বাইং মাছ পাইনি, কালকেও রানী আপাকে পাঠাইছি, পাই নাই। তো অন্য ছোট মাছ নিয়ে আসছি, পুঁটি মাছ আর বোয়াল মাছ আনছি। আমার হাজবেন্ড কিছুদিন আগে বোয়াল খেতে চাইছিল, বেশি বড় বোয়াল না, এই মনে করেন 1.25 কেজির মতো এই সাইজের। তো বোয়াল মাছ রান্না করছি, পুঁটি মাছ ফ্রাই, আর লতি লতি দেখে মনে হলো চিকন চিকন লতি, আমার হাজবেন্ডের খুব পছন্দ। তো চিংড়ি মাছ আর চাপা শুটকির মাথা ফেলে দিয়েছি, এটা দিয়ে লতি। অনেকগুলো রসুন কাটা হয়েছে, যেহেতু শাক করব। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। আজকে চাল কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার শাক দুটোই উঠেছিল। সাধারণত দেখা যায় সবসময় পাওয়া যায় না এই জিনিসগুলা। কুমড়ার শাক, মানে লাউয়ের শাকটাই বেশি পাওয়া যায়, কিন্তু এই যে মিষ্টি কুমড়ার এই শাকগুলো কিন্তু ভাজিও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। তো আমরা ভাজি করব, আসলে ভাত তো একবেলাই খাই। চলুন আজকে রান্না আপনাদের সাথে শেয়ার করি। রান্না শুরু করার আগে দেখাই, এই যে কেকটা, চকলেট কেক, যেটা আমি করে রেখেছিলাম, এখন ঠান্ডা হতে রেখে দিয়েছি। একদম সফট হয়ে আছে, ওভেনে বেক করা। এটাও বাচ্চাদের জন্য সহজভাবেই ডেকোরেট করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। লতিটাকে লবণ মাখিয়ে অনেকক্ষণ রাখা হয়েছিল, এরপর এটা সুন্দর করে ধুয়ে ফেলেছে রানী আপা। এখন এটাকে আমি একটু ভাপিয়ে নিব, আমাদের আবার অল্পতেই গলায় ধরে। এই যে লতিটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে সব মাখাবো, হলুদ মরিচ লবণ যেটাতে যেভাবে মাখাবো। আসলে রান্নাটা যদি একটু গুছিয়ে করা যায় তাহলে সময় একদম কম লাগে। সবগুলোতেই আমি আগে লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার মরিচের গুঁড়াটা দেওয়ার পালা। মরিচের গুঁড়াটা আমি শুধু এই যে পুঁটি মাছটাতেই দিচ্ছি, কারণ পুঁটি মাছটাতে আর কিছুই দিব না। চাইলে সবগুলোতেই দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না। অন্য তরকারিগুলো তো পরে আমি মরিচের গুঁড়া দিবই। আর এগুলো জাস্ট ফ্রাই। এই যে পুঁটি মাছটা হচ্ছে যে এটা এইভাবেই খাবো, একদম মুচমুচে ভাজি, এর মধ্যে আর কিছুই দিব না। পুঁটি মাছটা মাখানো হয়ে গেল। অন্য রান্না করতে করতে এটা ততক্ষণে মেরিনেট হোক, মাছের টেস্টটাও ভালো পাওয়া যাবে। এই পুঁটিগুলো একদম মচমচে করে ফ্রাই করলেই আমি খেতে পারি, তা না হলে আবার অনেক কাটা। আর মুচমুচে করে ভাজি করলে ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবারে এই বোয়াল মাছটাও মেখে নিচ্ছি, শুধু হলুদ আর লবণ দিয়েছি। একটু হালকা ফ্রাই করে এটাকে রসুন পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা ঝোল করে রাখবো। এই যে চাপা শুটকিটা এখানে আছে, চিংড়ি মাছটাও একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ কাজটা সহজ হয়ে গেল, এবার রান্নাটাও সহজে হবে। তো আমি ভাবলাম মাছগুলো একটু মেরিনেট হোক, সবকিছু মাখানো হয়েছে, এই ফাঁকে আগে শাকটা ভাজি করে ফেলি। এই যে
তেল দিয়ে দিলাম, যা শাক ভাজি যেভাবে করে, তবে আমি ভাপাবো না, একবারে ভাজিটা বসিয়ে দিব। আমি কাঁচামরিচ দিয়ে করব আজকে শাকটা, তাহলে শুকনো মরিচ দিয়েও করা যায়। সবার আগে পেঁয়াজটাকেই ভাজি করে নিচ্ছি। লতিটা ভাপানো হয়ে গিয়েছে, এখন স্ট্রেনারে দিয়ে দিব। যাদের লতি খেতে গিয়ে গলায় ধরে তারাও আমার মতো এরকম অনেকক্ষণ লবণ মাখিয়ে সুন্দর করে ধুয়ে একটু ভাপিয়ে নিতে পারেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রসুন কুচি করে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজি হয়ে গেলে তারপর শাক দিয়ে দিব। চাইলে কিন্তু এই শাকটাকে আরো অন্যভাবেও ভাজি করা যেত। শাকটা ভাপিয়েও করা যায়, লবণ দিয়ে ভাপানো যায়, অথবা এমনি তারপর শুকনো মরিচ দিয়েও করা যায়। কিন্তু আমি শর্টকাট আজকে এভাবেই করছি, শাকটাকে না ভাপিয়ে এগুলো সব ভাজি করে এর মধ্যে শাক আর লবণ দিয়ে দিব। কাঁচামরিচও ভাজি হয়ে গিয়েছে, সুন্দর ফ্লেভার আসছে কাঁচামরিচের। রসুন কুচিটা অবশ্যই ভাজি হতে হবে, রসুন কুচিটাও ভাজি হয়ে গিয়েছে। এখন শাক আর লবণ দিয়ে দিব। অল্প একটু শাক দিয়ে আগে সবসময়ই নেড়ে নেই, তা না হলে দেখা যায় নিচের শাকগুলো পুড়ে যেতে পারে। পরেগুলো একটু নেড়ে নিলে সেফ থাকা যায়, নিচের শাকগুলো বা নিচের পেঁয়াজটা পুড়ে না। এই যে নেড়ে নেড়ে আমি পেঁয়াজগুলোকে সব উপরে উঠিয়ে দিয়েছি। তা না হলে আমরা যারা নতুন নতুন রান্না করি অনেক সময় এই ভুলটা হয়ে যায়, দেখা যায় নিচের পেঁয়াজটা পুড়ে যায়, শাক অনেক বেশি থাকে, শাক কিছুক্ষণ কমা পর্যন্ত আমরা লাগতে পারি না, তখন এই সমস্যা হয়। এবার বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে শাকগুলো হচ্ছে, নেড়ে দিলাম, লবণটাও দিয়ে রেখে দিচ্ছি। এরপর রান্নাটা একদমই সোজা, এই যে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, আর শাকগুলো তো কমে যাবে আস্তে আস্তে, এভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর খুব খেতে ইচ্ছে করছিল, যে অনেক দিন কিন্তু এই কুমড়ার শাক খাওয়া হয় না। আর কুমড়ার শাক সবসময় বাজারে উঠেও না, আসলে কুমড়া, চাল কুমড়া এসবের শাকগুলো বাজারে সবসময় পাওয়া যায় না, লাউয়ের শাকটা পাওয়া যায়। এখন লতিটা বসিয়ে দিব। এই যে লতির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আমার তো আসলে ফ্রোজেন পেঁয়াজ, এই জন্য আগে দেয়াই ভালো। তাহলে পেঁয়াজটাকে ভাজি করছি। পেঁয়াজ কিছুটা ভাজি হয়ে গেলে রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা বেশি দিলেও কিন্তু লতি গলায় ধরে না। এই যে রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি হালকা একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি। কষিয়ে এটাকে আবার তেলের উপর উঠলে তারপর সব উপকরণ দিব। লতি তো ভাপানো হয়ে গিয়েছে, আসলে রসুনের যদি গন্ধটা থেকে যায় তাহলে দেখা যাবে যে টেস্টটা ভালো থাকবে না, এই জন্য একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম। এই যে ভাজি হয়ে যখন তেলের উপর উঠলো, এখন সবার আগে চাপা শুটকিটা দিব। চাপা শুটকিটাকে আমি ভাজি করে এই যে এটার সাথে ভেঙে ভেঙে ফেলতেছি, একটু ভাজলেই এগুলো নরম হয়ে যায়, যাতে চাপা শুটকির ফ্লেভারটা, টেস্টটা এর সাথে সেট হয়। এরপর চিংড়ি মাছটা দিচ্ছি, হলুদ মাখানো, লবণ মাখানো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই যে পানিটা দিয়ে দিলাম। এখন মরিচ, লবণ সব দিয়ে দিব, যে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। খুবই সহজ এই রান্নাটা, সবাই আমরা পারি, কিন্তু যারা নতুন রান্না করি বা শহরের অনেকেই আছে যে লতিটা ঠিক হ্যান্ডেল করতে পারে না, অন্য একদিন দেখাবো খুব সহজে চটপট কিভাবে লতিটা ছিলে ফেলা যায়। এই তো এবার লতিটা দিয়ে দিচ্ছি।
আমার লতিটা মাখা মাখা হবে, ঝোল রাখবো না। আগুন কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবেই লতিটা রান্না হয়ে যাবে, একদম সহজ, তাই না? এটা এই যে হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। অনেকে এই শাকটা ভাজি করার সময় অতিরিক্ত শুকিয়ে কিরকম ছোচা ছোচা বানিয়ে ফেলে, সেরকম করবেন না। দেখুন এরকম একটা নরম নরম ভাব থাকবে। অনেকেই শাক ভাজি করে এই কুমড়ার শাকটা, দেখা যায় কেমন যেন অতিরিক্ত ছোচা ছোচা হয়ে যায়, সেটা অতিরিক্ত ড্রাই ভাব চলে আসে, তখন কেমন যেন লাগে। এই যে দেখেই বুঝতে পারছেন, এবং নিচে কিন্তু কোথাও তেল জমেও নেই, যে তেলও বাড়তি দেয়নি। সবকিছু পারফেক্ট হলে শাক ভাজি, যারা শাক খেতে পছন্দ করেন, আমার কাছে মনে হয় যে শাক ভাজি দিয়েই ভাত খেয়ে ফেলি। এমনিতেই রাইস তো আমরা একবেলাই খাই। লতিটাও হয়ে এসেছে। এই যে লতি আমি সবসময় কাঠের খুন্তি দিয়ে নাড়ি। কালকেও রাত্রে মাংস খেয়েছি, বাচ্চাদের জন্য অবশ্য মাংসটা আছে, গরুর মাংস, ওদের জন্য কিছু না কিছু রাখতে হবে। তো না করতে না করতেও আজকে 4 আইটেম হয়ে গেল, 2 রকম মাছ, 2 রকম ভেজিটেবল, আর ওদের জন্য বিফও আছে। কিন্তু আমি মাছটা ওদেরকে অবশ্যই খাওয়াবো, 2 জনকেই। আর বড় বাচ্চাকে তো সবজিটা যেভাবে হোক খাওয়াবো, শাক সবজি দুটোই, কিন্তু ছোটটাকে সম্ভবত শাকটা খেতে চায় না, লতিটা খাওয়ানো যাবে। পুঁটি মাছটা এই চুলে বসিয়ে দিলাম, আর তেল গরম করে বসিয়েছি। এটাকে একদম মুচমুচে ভাজি করব, তা না হলে আবার কাঁটার জন্য খাওয়া যায় না। তেল গরম হচ্ছে, বোয়াল মাছটা আমি একদম হালকা করে ভাজি করব। মাছ একদম হালকা ভাজি হয়ে গেছে, 2 পিঠে আমি ভাজি করে নিয়েছি এরকম হালকা করে। বোয়াল মাছ রান্না হলেই রান্না শেষ। বাচ্চা অস্থির হয়ে আছে, কতক্ষণে তার কেকটা আমি রেডি করে দিব। মাছ রান্না শেষ হলে তারপর আমি কেকটা সেট করে দিব আস্তে আস্তে। আজকে মাছে আমি এই রসুনগুলো দিব, মাঝে মাঝে এরকম রসুন দিয়ে খেতে খুব মজা লাগে, কিন্তু রসুনটা আমি এখন দিব না। রসুনটা কখন দিব আপনাদের বলবো। রসুনটা সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না। এই যে পেঁয়াজটা ভাজি হয়ে এসেছে, এই পর্যায়ে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজি হয়ে আসলে সামান্য একটু আদা বাটা দিচ্ছি, খুবই সামান্য। হলুদ দিয়ে দিলাম, নাহলে অনেক ছিটকা পড়ছিল, হলুদ দিলে ছিটকা পড়া বন্ধ হয়ে যাবে। এখন সবকিছু যখন ভাজা হয়ে গেল, এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে আমি একটু পানি দিব, আর বাকি মশলা এগুলো কষাতে কষাতেই দিব। আরো একটু পানি দেই, এটাতে একটু মাছও কষিয়ে ফেলবো। লবণ, মরিচের গুঁড়ো, জিরা সব এখন দিয়ে দিব। মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিচ্ছি একটু। এই 2-1 মিনিট একটু কষানো হলে তারপর মাছটাও দিয়ে একটু কষিয়ে নেব। পুঁটি মাছটা আমার ফ্রাই হচ্ছে, আগুন কমিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে করে ভিতরটাও ক্রিস্পি হয় এবং পুরো মাছটা ভিতরেও যাতে ভালো করে ভাজি হয়। তা না হলে দেখা যাবে উপরে ক্রিস্পি হলো, ভিতরটা ভালো করে ক্রিস্পি করে ফ্রাই হলো না, টেস্টটা পারফেক্টলি আসলো না। এজন্য একটু আগুন কমিয়ে নিচ্ছি, পরে আবার আগুন বাড়িয়ে নামিয়ে নিব, ভালো করে উল্টে পাল্টে ভাজি করে তারপর নামিয়ে নিব। এই যে একটু কষানো হয়ে গিয়েছে ঝোলটা, এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে নেড়ে চেড়ে দিয়ে আর নাড়া যাবে না, এরপর ফ্রাই প্যানের হাতল ধরে ধরে নাড়তে হবে। এটাকে আমি এখন কভার করে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেশিক্ষণ আর রান্নার কিছু নেই। পুঁটি মাছটা এখন আগুন বাড়িয়ে ভাজি করছি। এখন এটাকে ক্রিস্পি করব, একদম আগুন বাড়িয়ে ঝরঝরে করে ভাজি করে নামাবো। এই যে পুঁটি মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে, কতটা মোচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন।
বোয়াল মাছটা আমি একবার উল্টে দিয়েছিলাম, এখন তেলের উপর উঠে এসেছে। এখানে পানি দিব, যদি একটু মাখা মাখা ঝোল রাখবো। এই তো রান্না প্রায় শেষ। এটা মাখা মাখা গ্রেভি হওয়ার সময়, সেই সময় আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে মাছের ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিব। একটু মাছটাকে নেড়ে নিচ্ছি, যে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, এটাও যাতে একটু কুক হয়। আজকে একটু বেশি ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। এই তো আর একটুখানি কুক হলেই নামিয়ে ফেলবো। কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে এবং ঝোলটা মাখা মাখাই হয়ে আসছে। নামানোর পর কিন্তু আরও শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটার আগুন বন্ধ করে দিচ্ছি। আজকে রান্না শেষ। এই তো মাছে ভাতে বাঙালি, শাক সবজি সব মিলিয়ে আজকের আয়োজন। বাচ্চারা হয়তো মাছটা জোর করেই খাওয়াতে হবে, তবে বোয়াল মাছটা তো কাটা নেই, বড় জনকেও বুঝিয়ে হলেই খাওয়ান যাবে। ছোটো জন লাইক করবে। পরে ওদের জন্য মাংস আছে, বিফ রান্না করা আছে, ওটা ওরা পরে পরোটার সাথে খেতে পারবে। ভাত তো সব আমার ছোট বেবিও একবেলাই খায়। বোয়াল মাছটা দেখাচ্ছি কেমন হয়েছে। পুঁটি মাছ, লতি, বলতে গেলে সবগুলো আইটেমই কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আসলে বাজার করতে গেলে আমাকে সবার পছন্দের কথা চিন্তা করতে হয়, রান্না করতে গেলেও তাই। তো বাজার তো আমিই করি। আসলে ঘরে সব বাজারই ছিল, শুধু সবজি লাগতো, কিন্তু আমার বড় মাছ একদম খাইতে ইচ্ছে করছিল না। আর কালকেও মাংস খাওয়া হয়েছে, মাংস আর নাস্তার মধ্যেও চিকেন ছিল। এই যে চিংড়ি দিয়ে লতি, শুটকি দিয়ে, এটা আমার হাজবেন্ডের, ও লতি খুবই পছন্দ করে। বোয়াল মাছটা বাজারে দেখার পর, বেশি বড় না, মনে হলো ও তো কিছুদিন আগেই বলেছিল যে বোয়াল মাছ খেতে চাচ্ছে। তো রমজানে আসলে অনেক কিছুই মাছ কম খাওয়া হয়, তো এখন কিনে আনলাম। শাক ভাজিও ও খুব লাইক করে। এরপর বাচ্চা অস্থির হয়ে গিয়েছে, ছোট বেবি, কতক্ষণে তার কেকটা ডেকোরেট করে দিব। এই যে চকলেট কেক, এটা 2টো ডিমের চকলেট কেক। কেক ডেকোরেশনের জন্য খুবই সহজভাবে আজকে কেক ডেকোরেট করব, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি হবে। আমি কেক গ্লেজ তৈরি করছি, চকলেট গ্লেজ। প্রথমে দুধ নিয়েছি, এরপর বাটার দিয়েছি। বাটার মেল্ট হলে ডার্ক চকলেট দিয়ে, এই যে ডার্ক চকলেটটাও যখন মেল্ট হয়ে গেল, খুবই ইজি এই চকলেট গ্লেজ তৈরি করা এবং অনেক বেশি টেস্টি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এই যে কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, করে এটাকে ব্রেড কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আজকের কেকটা ডেকোরেশন কিন্তু খুবই ইজি, কিন্তু অনেক টেস্টি। যখন তখন আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। এটার এই যে এই পাশটাতেই আমি ডেকোরেশন করব। আর এই যে কেটে নিয়েছি, এগুলোকে আমি গ্রাইন্ডারে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেখানে ব্লেন্ড করে সেখানে ব্লেন্ড করে নিচ্ছি। কেকটাতে চকলেট গ্লেজটা যখন ঠান্ডা হয়েছে, ঠিক মাঝ বরাবর উপর থেকে ধরে আমি এভাবে একটা স্ট্যান্ডের উপর বসে নিচে একটা প্লেট দিয়েছি, এই যে চকলেট সসটা যাতে নিচে এভাবে পড়ে। এটা সেট হওয়ার জন্য রেখে দিয়ে আর ততক্ষণে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম কেকটা, কেটে নেওয়া অংশটা। এটা দিয়েই আজকে খুব সহজভাবে ব্লেন্ড হবে। যখন গ্লেজটা, চকলেট সসটা কেকের সাথে সেট হয়ে গেল, তখন আমি এটাকে তুলে নিয়ে বসিয়ে দিলাম কেক বোর্ডের উপরে, টার্ন টেবিলের উপরে। এবার দেখুন খুবই সহজ পদ্ধতিতে ওই গ্রাইন্ডার করা কেক দিয়েই আমি ডেকোরেট করছি। কিভাবে দেখুন, খুবই ইজি ওয়েতে এটা করা যায়।
চাইলে শুধু এতটুকুই করা যেত, কিন্তু আমি এতটুকু করিনি, আজকে একটু ব্যতিক্রম করেছি। সাধারণত এতটুকুই করে, আমি আজকে প্রায় পুরোটার মধ্যে এই আবরণটা দিব। এবং এর টেস্টটা কিন্তু অনেক ভালো। একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। কাটার আগে 10-15 মিনিটের মতো আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এই যে এগুলোকে আমি একটু নাইফটা দিয়ে আস্তে আস্তে সেট করে নিয়েছি। এই যে মাঝখান দিয়েও একটু ছড়িয়ে দিয়েছি। এরপর এখানে চকলেট রাইস স্প্রিঙ্কল ছড়িয়ে দিব। এই যে পুরো লুকিংটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন কেকের লুকিংটা কেমন হলো। 10-15 মিনিট ফ্রিজে রাখার পর সব কিন্তু সেট হয়ে গিয়েছে। আর কি দেরি করা যায়, এই তো এখনই বেবিকে সার্ভ করে দিয়েছি। কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখবেন, আমি এখন দেখাচ্ছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে এরকম সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সময় করোনার সময় সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।